এর পরে সাধারণত বইয়ের মধ্যে এই টপিকসটাই আছে। তাহলে কি লিখেছি? সন্ধি। আজকে তাহলে আমরা কি পড়াবো? আজকে তাহলে আমরা যে টপিকসটা পড়াবো এটার নাম হলো সন্ধি। এই সন্ধি সম্পর্কে তো আমরা প্রথমেই একটু জেনে নেওয়ার চেষ্টা করব বেশ কয়েকটা জ্ঞানমূলক কোশ্চেন। আমরা সন্ধির হেডলাইনে লিখে রেখেছি, দেখুন, সন্ধির আরেক নাম কি? ধ্বনি সংযোগ। তাহলে সন্ধির আরেক নাম, সন্ধির আরেক নাম হ্যাঁ, ধ্বনি সংযোগ। সন্ধি কাকে বলে? দেখুন, পাশাপাশি দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি, অথবা পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। এটা সন্ধির সংজ্ঞা। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এমন কোশ্চেনের উত্তর হলো সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের বিপরীত শব্দ কি? সন্ধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ। তার মানে মিলনের বিপরীত বিচ্ছেদ। এরপরে সন্ধির আমি তো প্রথমে বললাম সব ঠিক আছে কিনা, আপনারা তো বললেন ঠিক আছে। এখন শোনা যায়? এখন শোনা যায়? হ্যালো? এখন শোনা যায়? দেখা যায় না কেন? আমি তো দেখতাছি, আমারে দেখা যাইতেছে। ধন্যবাদ। আমরা বলছিলাম সন্ধির উদ্দেশ্য বা সুবিধা কয়টি? এমন কোশ্চেনের উত্তর হবে দুইটি। সন্ধির উদ্দেশ্য বা সুবিধা কয়টি? দুইটি। একটা হলো উচ্চারণের সুবিধা, আর একটা হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এইবার এই যে নিবন্ধন 18তম এনটিআরসি এর পরীক্ষার মধ্যে কোশ্চেন আসছিল সন্ধির প্রধান সুবিধা কি? উত্তর ছিল উচ্চারণের সুবিধা। তাহলে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। আচ্ছা, এরপরে আমরা দেখব সন্ধি শব্দটাকে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। সন্ধি শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে পাবো এই যেরকম সম যোগ ধা যোগ ই, এটা হলো সন্ধি শব্দের তাহলে কি? বিশ্লেষণ। সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাবো। আর যদি আমরা সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ করি সেক্ষেত্রে পাবো আমরা এরকম সম যোগ ধি ইকুয়াল টু সন্ধি। তাহলে এটা হলো সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ, এটা হলো বিশ্লেষণ। আচ্ছা, এই বিশ্লেষণটা থেকে আমরা একটা ব্যাপার নিশ্চিত হতে পারছি যে সন্ধি শব্দটা তৈরি হয়েছে প্রকৃতি প্রত্যয়ের মধ্য দিয়ে। এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা থাকলে আমরা বুঝে যাই এটা প্রকৃতি প্রত্যয় দিয়ে তৈরি হয়েছে। তাহলে এইটুকু অংশ প্রকৃতি প্রত্যয় দিয়ে তৈরি হয়েছে। সন্ধি শব্দটা প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে তৈরি হয়েছে। প্রত্যয় আবার দুই প্রকার। যদি কোশ্চেন করা হয় সন্ধি শব্দটা কোন প্রত্যয়, উত্তর দিতে হবে কৃৎ প্রত্যয়। তাহলে সন্ধি শব্দটা কোন প্রত্যয়? উত্তর হলো কৃৎ প্রত্যয়। এরপরে সন্ধি শব্দটা কোন ভাষার শব্দ? উত্তর হলো সংস্কৃত ভাষার শব্দ। যদি বলা হয় সন্ধি শব্দটা কোন পদ, সেক্ষেত্রে উত্তর হবে বিশেষ্য পদ। এরপরে সন্ধি শব্দটা কোন উপসর্গ যুগে তৈরি? এমন কোশ্চেনের উত্তর হবে যে সম উপসর্গ যুগে তৈরি, সম উপসর্গ। তাহলে সন্ধি শব্দটা কোন উপসর্গ যুগে তৈরি? উত্তর হলো সম। আপনাকে কোশ্চেন করতে পারে এই সম উপসর্গটা আবার কোন ধরনের উপসর্গ?
যেহেতু সন্ধি শব্দটা সংস্কৃত শব্দ, সুতরাং সম উপসর্গটাও সংস্কৃত ভাষার উপসর্গ। জি। এরপরে আপনার জন্য আরেকটা কোশ্চেন হতে পারে যে রাজনৈতিক চুক্তির এক কথায় প্রকাশ কি? উত্তর হলো সন্ধি। রাজনৈতিক চুক্তির এক কথায় প্রকাশ হলো সন্ধি। পরের কোশ্চেন, সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়? উত্তর হলো 4 ধরনের। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। আচ্ছা, পরের কোশ্চেন, বাংলা কোন পদের সন্ধি হয় না? বাংলা কোন পদের সন্ধি হয় না? এটা একটা জটিল প্রক্রিয়া। এই কোশ্চেনটার আনসার দেওয়াটাও মুশকিল, না দেওয়াটাও অজ্ঞতার লক্ষণ। তাহলে আমরা করবোটা কি? চলুন আমরা এই কোশ্চেনের উত্তরটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বাংলা ব্যাকরণে কোন পদের সন্ধি হয় না এমন কোশ্চেনের উত্তর হলো সকল পদেরই সন্ধি হয়। এটাই এপ্রোপ্রিয়েট উত্তর। তাহলে আপনারা অনেক জায়গায় আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার আমরা যে অনেক বইয়ে দেখেছি অব্যয় পদের সন্ধি হয় না অথবা ক্রিয়াপদের সন্ধি হয় না, তাহলে এগুলা কি ভুল? জি না, এগুলাও ভুল না। শুধু তারা ব্যাখ্যা দেয় নাই দেখায় আপনার কাছে এরকম একটা বিশাল কোশ্চেন জেগেছে। আসুন আমরা একটু ব্যাখ্যা দিয়ে যাই। ধরেন ইত্যাদি একটা শব্দ, ইত্যাদি এটা কিন্তু অব্যয় শব্দ। এই ইত্যাদির সন্ধি বিচ্ছেদ আছে, ইতিযুগ আদি। তাহলে দেখুন আমরা বললাম কিন্তু, এই কিন্তু একটা অব্যয় জাতীয় শব্দ, তাহলে এর সন্ধি বিচ্ছেদ হলো কিম যুগ তু, কিন্তু। তাহলে আমরা দেখলাম অব্যয় পদের সন্ধি হয়। তাহলে এটা বাদ, অব্যয় পদের সন্ধি হয় না এমন বক্তব্য পড়াও যাবে না, কানেও নেওয়া যাবে না। তাহলে আরেকটা বাকি রইল স্যার ক্রিয়াপদ। ক্রিয়াপদের সন্ধি হয় না। দেখুন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত এবং ডক্টর এনামুল হক তার ব্যাকরণ মঞ্জুরি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন বাংলা ক্রিয়াপদেরও সন্ধি হয়। আমরা যদি বলি, দেখুন আমরা বললাম পড়িতেছি, পড়িতেছি, এর সন্ধি বিচ্ছেদ তারা 2টা ব্যাকরণেই দেখাইছে, পড়িতে যোগ আসি ইকুয়াল টু পড়িতেছি। তাহলে যে ক্রিয়াপদ, ক্রিয়াপদের সন্ধি হয়েছে। আমরা বললাম বলিতেছি, বলিতেছি, তাহলে এর সন্ধি বিচ্ছেদ বলিতে যোগ আসি, বলিতেছি, এই যে ক্রিয়াপদের সন্ধি হয়েছে। আমরা বললাম করিতেছি, করিতেছি, তাহলে এর সন্ধি বিচ্ছেদ করিতে যোগ আসি, করিতেছি। সুতরাং ক্রিয়াপদেরও সন্ধি হয়। তথ্যসূত্র ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষার ইতিবৃত্ত বই এবং এনামুল হকের ব্যাকরণ মঞ্জুরি গ্রন্থ আপনারা দেখে নেবেন। এই বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে বাংলা সকল পদেরই সন্ধি হয়। এবং 2020 সালে নভেম্বর মাসে যে বোর্ড বই পরিবর্তন করা হয়েছে, এই নতুন পরিবর্তিত বইয়ের মধ্যেও আছে বাংলা সকল পদেরই সন্ধি হয়। তাহলে স্যার আমরা পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলে উত্তর দিব কোনটা? এবার কোনটা উত্তর দিবেন সেই ব্যাপারটা একটু জেনে নেন। যদি পরীক্ষার অপশনে থাকে যে বাংলা সকল পদেরই সন্ধি হয়, তাহলে এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। আর যদি এটা না থেকে এইটা থাকে যে কোনোটিই নয়, তাহলে সেটাও হবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। যখন কোনোটিই নয় আবার সব কয়টি, এই 2টার একটাও অপশনে নাই, সেক্ষেত্রে আপনারা উত্তর দিবেন ক্রিয়াপদ। সেক্ষেত্রে আপনারা উত্তর দিবেন ক্রিয়াপদ। এই যে আমরা আনসার দিয়ে দিলাম, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। আশা করি বুঝেছেন। বুঝেছেন? এত সহজ কথা কইছি রে ভাই। আমি বলছিলাম যে বাংলা কোন পদের সন্ধি হয় না এমন কোশ্চেন যদি আসে, তাহলে উত্তর হলো সকল পদেরই সন্ধি হয়। তার মানে অপশনে থাকবে বিশেষ্য, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, অর্থাৎ সব কয়টি। যখন সব কয়টি থাকবে তখন আমরা সব কয়টি উত্তর দিব। যখন সব কয়টি না থাকবে, এইটুকু উত্তর দেওয়ার আমাদের সুযোগই থাকবে না, ঠিক ওই ক্ষেত্রে আমরা ক্রিয়াপদ আনসার করব। যদি ক্রিয়াপদ অপশনে থাকে তাহলে আমরা উত্তর দিব ক্রিয়াপদ। ব্যাপারটা বুঝেছেন এখন? ধন্যবাদ। তাহলে ধ্বনি সম্পর্কে আমরা অনেকগুলো পড়া পড়ে নিয়েছিলাম। আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করে নেই, সরি সন্ধি সম্পর্কে আমরা অনেক পড়াই পড়ে নিলাম। যদি আমরা আরেকবার অ্যানালাইসিস করি, সন্ধি সংস্কৃত ভাষার শব্দ,
এটা বিশেষ্য পদ। পাশাপাশি দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্ধির উদ্দেশ্য বা সুবিধা কয়টি? উত্তর হলো দুইটি, একটা উচ্চারণের সুবিধা আর একটা ধ্বনিগত মাধুর্য সম্পাদন। সন্ধির শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই সম যোগ ধা যোগ ই। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ সম যোগ দি। বাংলা কোন পদের সন্ধি হয় না? উত্তর সকল পদেরই সন্ধি হয়, না থাকলে উত্তর হলো ক্রিয়াপদ। রাজনৈতিক চুক্তির এক কথায় প্রকাশ কি? উত্তর হলো সন্ধি। সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন ঘটে? এমন কোশ্চেনের উত্তর হলো 4 ধরনের। এতগুলো পরে আমরা জেনে নিলাম। এরপরে সন্ধি শব্দটা কোন উপসর্গ যুগে তৈরি? উত্তর সম। এবং এই সমটা আবার কোন ধরনের উপসর্গ? উত্তর হলো তৎসম উপসর্গ। যাই হোক, এই যে এতগুলো পরে আমরা সন্ধি থেকে পড়ে নিলাম, এখন আমরা সন্ধির প্রকারভেদ পড়ব। সন্ধির প্রকারভেদ। কোশ্চেন যদি হয় সন্ধি প্রধানত কত প্রকার, প্রধানত কত প্রকার, এমন কোশ্চেনের উত্তর হবে সন্ধি প্রধানত 2 প্রকার। এই 2 প্রকারের একটা হলো বাংলা সন্ধি বা খাঁটি বাংলা সন্ধি। 2 প্রকারের একটা হলো বাংলা সন্ধি বা খাঁটি বাংলা সন্ধি, আরেকটা হলো তৎসম সন্ধি, তৎসম সন্ধি। তাহলে সন্ধি প্রধানত 2 প্রকার, একটা বাংলা বা খাঁটি বাংলা, আরেকটা হলো তৎসম সন্ধি। এই খাঁটি বাংলা সন্ধি কত প্রকার? এমন কোশ্চেনের উত্তর হবে 2 প্রকার, একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। আমরা মূলত খাঁটি বাংলা শব্দের সন্ধি পড়ি না, আমরা যেটা পড়ে থাকি সেটা হলো তৎসম শব্দের সন্ধি। তাই কোশ্চেন যদি হয় তৎসম সন্ধি কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। তৎসম সন্ধি কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। এই 3 প্রকার কি কি? ওই যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর আমরা এই 3 প্রকার সন্ধি পড়ে থাকব। তাই যদি আপনার পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে যে সন্ধি প্রধানত কত প্রকার, উত্তর দিতে হবে 2 প্রকার। প্রধানত উল্লেখ নাই, কোশ্চেন করছে সন্ধি কত প্রকার, সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে 3 প্রকার। আবার যদি এইটাও বলে যে সন্ধি সাধারণত কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দিব 3 প্রকার। যদি বলে তৎসম শব্দের সন্ধি কত প্রকার, সেক্ষেত্রে উত্তর 3 প্রকার। যদি বলে সংস্কৃত ভাষার শব্দের সন্ধি কত প্রকার, সেক্ষেত্রেও উত্তর 3 প্রকার। বলুন, প্রকারভেদ নিয়ে কোশ্চেন আসলে পারবেন? ধন্যবাদ। কেউ কিছু বলছেন? আচ্ছা, তাহলে দেখুন আমরা সংস্কৃত ভাষার সন্ধি 3 প্রকার পড়ব। প্রথমে আছে স্বরসন্ধি, স্বরসন্ধি, আরেকটা হলো ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা হলো বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। আচ্ছা, স্বরসন্ধি কাকে বলে? এমন কোশ্চেনের উত্তর হলো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটার নাম স্বরসন্ধি। তাহলে স্বরসন্ধির সংজ্ঞাটা কি? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটাই হলো স্বরসন্ধি। এই সংজ্ঞাটা থেকে আপনার জন্য একটা কোশ্চেন হতে পারে। কোশ্চেনটা হলো এরকম, স্বরসন্ধি কয়টি উপায়ে সাধিত হয়? স্বরসন্ধি কয়টি উপায়ে সাধিত হয়? এমন কোশ্চেনের উত্তর হলো 1টি উপায়ে সাধিত হয়। আর সেই উপায়টা কি? উপায়টা হলো স্বর প্লাস স্বর, অর্থাৎ স্বরধ্বনি প্লাস স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি হবে, আর কোনো উপায় নাই। তাহলে উপায় হলো কয়টি? 1টি। সংজ্ঞা থেকে কোশ্চেন। পরের কোশ্চেনটা এমন হতে পারে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? আমরা আগে সংজ্ঞাটা পড়ে নেই। ব্যঞ্জন সন্ধি স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, কমা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটার নাম ব্যঞ্জন সন্ধি। এই সংজ্ঞাটা থেকে আপনার জন্য কোশ্চেন হতে পারে যে ব্যঞ্জন সন্ধি কয়টা উপায়ে সাধিত হয়। সেক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে ব্যঞ্জন সন্ধি 3টি উপায়ে সাধিত হয়। দেখুন উপায় 3টা কি? স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, আরেকটা হলো ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। এই হলো 3টা উপায়। তাহলে ব্যঞ্জন সন্ধি কয়টা উপায়ে সাধিত হয়? 3টি উপায়ে সাধিত হয়। পরে হলো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ প্লাস স্বরধ্বনি এবং বিসর্গ প্লাস ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটার নাম বিসর্গ সন্ধি। এই সংজ্ঞাটা থেকেও এরকম কোশ্চেন হতে পারে যে ব্যঞ্জন সন্ধি কয়টা উপায়ে সাধিত হয়, সেক্ষেত্রে আমরা উত্তর বিসর্গ সন্ধি কয়টা উপায়ে সাধিত হয়,
সেক্ষেত্রে আমরা উত্তর দিব দুইটা উপায়ে সাধিত হয়। উপায় দুইটা কি কি? বিসর্গ প্লাস স্বর, বিসর্গ প্লাস ব্যঞ্জন। তাহলে বিসর্গ সন্ধি কয়টি উপায়ে সাধিত হয়? উত্তর হলো দুইটি উপায়ে সাধিত হয়। আচ্ছা বলুন, সন্ধির প্রকারভেদ এবং প্রকারভেদের সংজ্ঞা, সংজ্ঞা থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে এই কোশ্চেনের ব্যাখ্যা। এই যে আমরা তিনটা প্রক্রিয়া দিলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়েছে কিনা এটা জানাবেন। ধন্যবাদ। এখন আমরা তাহলে ধারাবাহিকভাবে সন্ধিকে ভাগ করে, অর্থাৎ সন্ধির প্রকারভেদ পড়ে আমরা যেটা পাইলাম সেটা হলো স্বরসন্ধি। তাহলে আমরা এখন সিরিয়ালি পড়ব স্বরসন্ধি, এরপরে ব্যঞ্জন সন্ধি, তারপরে বিসর্গ সন্ধি। তাহলে আমরা এখন পড়াতে শুরু করব স্বরসন্ধি। স্বরসন্ধি নিয়ম 1 একটু দেখুন। দেখুন আমাদের নিয়মটা আমরা কি বলেছি আগে একটু বুঝেন। যদিও আপনারা বাজারে যে বই আপনারা কিনেছেন, কোনো বইয়েই এইভাবে এটা দেয়া নাই। আপনি কোনো বইয়ে পাবেন না। যদি বিশ্বাস না হয় আপনি বই খুলে বসতে পারেন, যার কাছে যে বই আছে বাংলা ওই বইটাই খুলে বসেন। প্লাসের আগে অ, প্লাসের পরে অ, প্লাসের আগে অ, প্লাসের পরে আ, প্লাসের আগে আ, প্লাসের পরে অ, প্লাসের আগেও আ, প্লাসের পরেও আ। এই চারটা প্রক্রিয়ায় আ তৈরি করে বা আ বানাবে। এই আটা কার রূপে, যে এই আ কার রূপে প্লাস এর পূর্বের ধ্বনির সাথে যুক্ত হবে, এটাই হলো আমাদের নিয়ম। আপনারা বইয়ের মধ্যে দেখতে পাবেন এই নিয়মটা এইভাবে লেখা আছে, অ অবলিক আ প্লাস অ অবলিক আ ইকুয়াল টু আ। এভাবে লেখা আছে। যাই হোক, এভাবে যদি লিখে থাকে তাহলে সুন্দর করেছে, কিন্তু আগে এটা লেখা ছিল। আগে যদি, আচ্ছা আগে যদি এইভাবে লেখা থাকতো তাহলে আমাদের কি সমস্যাটা হতো একটু দেখে নেবেন। এইটা লিখলে, হ্যাঁ অগ্রদূতেও ছিল, আমরা দেখেছি, আমার কাছে আছে আগের বই, ওই বইয়ের মধ্যে এইভাবে ছিল। দেখ এইটা যদি এইভাবে থাকে তাহলে আমাদের কিন্তু একটু সমস্যা হয়। কি সমস্যা? কখন অ হবে কখন আ হবে, দুইটা ও মিলে আ বানায় কিনা, দুইটা আ মিলে আ বানায় কিনা, তারপরে একটা ও এবং আরেকটা আ মিলে আ বানায় কিনা, একটা আ এবং আরেকটা ও মিলে আ হয় কিনা, এটা কিন্তু একটা কনফিউজড আমাদের মধ্যে থেকে যেত। কিন্তু যখন আমরা এইভাবে বলে দিয়েছি বা কোনো বই যদি এইভাবে বলে দিয়ে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু একবারে সহজ ভাষায় বলে দিছে যে কিভাবে আ হতে পারে। ব্যাপারটা কি বুঝেছেন? আচ্ছা, যদি এইভাবে আ হয় তাহলে আটা কি রূপে বসবে, কার রূপে, কোথায় বসবে? প্লাসের পূর্বের বনের ধ্বনির সাথে যুক্ত হয়। তাহলে যে প্রথমটা দিয়ে যদি আমরা এক্সাম্পল দেই, এরকম বলবো নর যুগ অধম। তাহলে দেখেন এই যে অন্তঃস্তরের সাথে একটা ও আছে, যুগ এই পাশে একটা ও আছে, এই দুইটা ও মিলে হবে আ। এই আটা কার রূপে? এই যে প্লাস এর পূর্বের ধ্বনিটার সাথে যুক্ত হবে। তাহলে আমরা বসায় দিলাম এখানে নর, এর সাথে আকারটা দিয়ে দিলাম নরা, এর সাথে ধম, এই যে হয়ে গেল নরাধম।
এখন পরীক্ষার মধ্যে আপনার কোশ্চেন আসবে নরাদমের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি। এইটুকু অংশ আপনাকে দেয়াই থাকবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন, আর যদি বুঝতে না পারেন, আপনি যদি মনে মনে ভাবেন যে নরাদম থেকে আমি সন্ধি বিচ্ছেদ করে ফেলবো, এটা আপনার দ্বারা হয়তো বা, আপনারা যারা আছেন আপনাদের দ্বারা হয়তো বা খুব একটা সম্ভব হবে না। কারণ এত পরিমাণ বাংলা গবেষণা আপনারা করেননি। তারপরে আমরা দেখাই, যেহেতু এখানে শব্দের মাঝখানে একটা আ আছে আর আমরা নিয়মটাই পড়তাছি আয়ের, তাহলে আ যেখানে আছে আয়ের আগেরটুকু আমরা প্লাসের আগে রাখবো। রাখলাম নর। এখন নর তাহলে আমরা কি দিয়ে নিলাম? ও দিয়া। আপনি যদি এই ও দিয়ে অর্থ না পান তাহলে আপনার কাছে সুযোগ আছে, আপনি আও নিতে পারবেন। তাহলে নর কথার অর্থ হলো পুরুষ মানুষ। আমরা যদি এর সাথে আ দিয়ে দেই নরা, তাহলে এই নরার কোনো অর্থই হয় না, তাহলে আমরা অর্থযুক্ত শব্দ পেয়ে গেলাম নর। আচ্ছা, এরপরে আবার এই যে আমরা প্রথম ও নিলাম সূত্রের ও, এরপরে আছে কি দম, এই যে দিয়ে দিলাম। বলুন এটা কি অধম নাকি আধম? না, এই অধম কথার অর্থ হচ্ছে এমন মানুষ যার দ্বারা কোনো কিছু করা সম্ভব না, তাকে বলা হয় অধম। আর যদি আপনি লেখেন আধম, তাহলে এই আধমের কোনো অর্থই হয় না। এখন কোন শব্দটার অর্থ হয় আর কোন শব্দটার অর্থ হয় না, এটা কিন্তু আপনি খুঁজে খুঁজে নিতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? অনেক বইয়ের মধ্যে এক্সাম্পল দেয়া আছে, কষ্ট করে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। তবে কথাটা আসলো কিভাবে আর কিভাবে হলো আমি সেটা দেখায় দেওয়ার চেষ্টা করলাম। আদমের কোনো অর্থ নাই। যদি আদম এই দ দেয়া হতো আদম, তাহলে আপনি একটা অর্থ পেয়ে যেতেন। এই আদম কথার অর্থ আমরা আদম সন্তান। এই হাঁটু ভাঙ্গা দ দিয়ে লিখলে হইতো, কিন্তু যখন কান মুসরাইনা দ দিয়ে লিখছে তখন এটার কোনো অর্থই নেই। তাহলে এই যেভাবে অর্থযুক্ত শব্দ খুঁজে খুঁজে আপনাকে সন্ধি করতে হবে। এবার বলুন, এভাবে আপনারা সব শব্দই, আবার এগুলো সংস্কৃত শব্দ, এই সব শব্দ খুঁজে খুঁজে এভাবে আমার মনে হয় না যে অর্থায়িত করতে পারবেন। তারপরও চেষ্টা করুন, দেখুন পারেন কিনা। আমরা যদি আপনাদেরকে আরো নিয়ম 2 নাম্বারটা দেখাই, 2 নাম্বারটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তাহলে এখানে আছে তাহলে আমরা বলবো হিম যোগ আলয়। দেখুন এখানে আছে ম এর সাথে একটা এই পাশে আছে আ, এই দুইটা মিলে তৈরি করবে আ। এই আটা কার রূপে বসবে? প্লাসের পূর্বের বর্ণের সাথে। তাহলে আমরা বসাইলাম হিম এর সাথে আকার হিমা, এর সাথে যে লয়টা দিয়ে দিব, এই যে হয়ে গেল হিমালয়। এখন আপনি যদি হিমালয় থেকে এই পাশে আসতে চান, তাহলে এই যে একটা আ আছে আর আমরা আকারেরই সন্ধি করতেছি, সুতরাং আকারের আগে যেটা আছে এটা প্লাসের আগে রেখে দেন। তাহলে আমরা বললাম হিম। দেখুন এই হিম কথার অর্থ হলো অচল, স্থবির, স্তব্ধ, গতিহীন। এখন এটার অর্থ আছে, আপনি যদি মনে মনে ভাবেন এটা আমি আদা দেব হিমা, এই হিমার কোনো অর্থ নাই, এটা প্রপার নাউন হয়েছে। আচ্ছা, এর সাথে আমরা পরে আবার দিব এই যে সূত্রের নিলাম, নিয়ে আমরা লিখলাম অলয়। দেখুন এই অলয়ের কোনো অর্থ নাই, তাহলে আমরা আ দিলে পাই আমরা আলয় কথার অর্থ স্থান। তাহলে আমরা বলছি এটা এমন একটা স্থান যে স্থানটা অচল, আর ওটাকেই বলছি আমরা হিমালয়। হিমালয় কি সচল না অচল? অবশ্যই অচল। এটা একটা পাহাড়, এটা স্থবির, স্তব্ধ, গতিহীন, নিশ্চল বসে আছে। এজন্য আপনাকে আলয় লিখতে হবে, অলয়ের কোনো অর্থ নাই। এইভাবে অর্থ খুঁজে খুঁজে আপনাকে সন্ধি করতে হবে। এখন আপনি ট্রাই করবেন এরকম শব্দ থেকে এইভাবে খুঁজে খুঁজে সন্ধি করতে পারেন কিনা, চেষ্টা করুন। আমরা যদি আপনার এরপরে 3 নাম্বারটা দেখাই, তাহলে 3 নাম্বারটা দেখালে আমরা এরকম লিখতে পারি যথা যোগ অর্থ। এই পাশে আছে কি আ, এই পাশে আছে কি দেখুন এই যে এই পাশে আ, এই পাশে দুইটা মিলে তৈরি করবে আ। এই আটা কার রূপে বসবে? এই যে থয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম যথ। এই আকারটা কিন্তু নিয়ে নিছি। তাহলে এখন এই যে আ বানাইছি, এই আকারটা আমরা এখানে দিব। এই যে হয়ে গেল যথা। এখানে আছে থয় রেপ, এই যে দিয়ে দিলাম থয় রেপ, হয়ে গেল যথার্থ। এখন আমরা যদি এখান থেকে এখানে আসি, তাহলে এই যে এটা নেন, প্লাসে আকারের আগে যেটুকু আছে যথ, এই যথর কোনো অর্থ নাই। তাহলে আমরা যদি আকার দিয়ে দেই যথার অর্থ আছে, যথাযোগ্য, যথাবিধি, যথা নিয়ম, যথার অর্থ আছে। এরপরে এই আকারের পরে আছে থয় রেপ, তার মানে এখানে আমরা সূত্রের একটা নিব, অথবা দিয়ে অর্থ না পাইলে আমরা নিব। তাহলে আমরা প্রথমে আগে নিলাম
দিলাম থয়রেপ, এই যে অর্থ, হ্যাঁ অর্থরই অর্থ আছে। তাহলে এই যথার্থ শব্দের সন্ধি বিচ্ছেদটা হলো যথাযথ অর্থ। এইভাবে আপনাকে সন্ধি করতে হবে। আমরা যদি সর্বশেষ এক্সাম্পলটা দেই তাহলে আমরা এরকম বলতে পারি বিদ্যা, বিদ্যা না দেই আমরা বলবো সদা, বিদ্যালয় তো সবাই পারে, সদা যোগ আনন্দ, আনন্দ। তাহলে দেখুন এই যে এই পাশে আছে কি আ, এই পাশে আছে কি আ, দুইটা মিলে তৈরি করবে কি আ। এই যে দেখেন প্লাসের আগেও আ, প্লাসের পরেও আ, প্লাসের আগেও আ, প্লাসের পরেও আ, তৈরি করলো আ। দুইটা, এই আটা কার রূপে বসবে? দয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম স দ, এর সাথে আকার সদা, এর সাথে এই যে নন্দ, এই যে হয়ে গেল সদানন্দ। তাহলে সদানন্দের সন্ধি বিচ্ছেদটা কি? সদা যোগ আনন্দ। এখন আপনি বলেন এখান থেকে আমরা এখানে আসব, এই যে কার আছে, কারের আগে যেটুকু আছে এই পাশে রাখেন সদ, এই সদর কোনো অর্থ নাই, তাহলে আকার দিলাম সদা, এই সদা মানে সবসময় অর্থ পাইলাম। এরপরে আমরা বলবো ও দিয়ে নিলাম ও নন্দ, এই যে অনন্দর কোনো অর্থ নাই, তাহলে আ দেই, আ দিলে পাই আমরা আনন্দ, এই যে অর্থ পাইছি। তাহলে সদানন্দ মানে হলো সব সময় আনন্দ। এইভাবে আপনাকে সন্ধি করতে হবে। এটা ছিল আমাদের স্বরসন্ধির 1 নাম্বার নিয়ম। বলুন 1 নাম্বার নিয়মটা কি আপনারা বুঝেছেন? সন্ধি করতে পারবেন? জি ধন্যবাদ। এখানে একটা কঠিন শব্দ আছে, আমি একটু সন্ধি বিচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন বিসিএস পরীক্ষার মধ্যেও এসেছে এবং বেশ কয়েকটা ব্যাংক পরীক্ষার মধ্যেও এসেছে। এটা নিয়ে অনেক স্যারেরা অনেক রকমের মাতামাতিও করেছে। সেটা হলো দ্বৈপায়ন। এই দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদটা কি? দ্বৈপায়ন এর সন্ধি বিচ্ছেদটা কি? এই যেখানে আকার আছে দীপজু, হ্যাঁ কোন বইয়ে পড়েছেন? হ্যাঁ, শর্টকাটের কোনো নিয়মে ছিল না। এবার দেখুন এখানে আ আছে, আমরা এইটুকু নিব, এইটুকু নিলে আমরা এরকম নিতে পারি দুই যুগ, এখানে আমরা নিব অয়ন। দেখুন সন্ধি বিচ্ছেদটা এইভাবে হওয়ার কথা, কিন্তু এইভাবে হয় না কেন? আমি যেদিন আপনাদেরকে প্রকৃতি প্রত্যয় পড়াবো ওদিন প্রকৃতি প্রত্যয়ের 3টা সূত্র পড়াবো, একটা গুণ, একটা বৃদ্ধি, একটা সম্প্রসারণ। এই গুণ, বৃদ্ধি এবং সম্প্রসারণ নিয়ম পড়াইলে আপনি এভাবে পরে বুঝবেন যে কিভাবে ঐকার দীর্ঘই হয়ে যায়, ঐকার দীর্ঘই হয়ে যায় বা দীর্ঘই ঐকার হয়ে যায়। দেখুন আমরা বলেই দিই একটু, মূল স্বরে যদি রস্বই অবলিক দীর্ঘই থাকে তাহলে এটা গুণের নিয়মে হয় এ, এটা বৃদ্ধির নিয়মে হয়ে যায় ওই, বৃদ্ধির নিয়মে হয়। তাহলে আমরা এখানে যদি দয়ের সাথে দীর্ঘ ইকার দেই তাহলে দীপ যুগ অয়ন, এটা আয়ন হবে না ভাই, এটা অয়ন হবে। হ্যাঁ, আয়ন পড়া যাবে না। এটা বাংলা একাডেমি থেকে সর্বশেষ ব্যাকরণ বাংলা উচ্চারণ অভিধান, সর্বশেষ ডিকশনারি বাংলা উচ্চারণ অভিধান এটাকে অয়নে বলেই সম্বোধন করেছেন। তাই কষ্ট করে কোশ্চেন আসলে আপনাকে দীপ যুগ অয়ন আনসার করতে হবে, আয়ন আনসার করা যাবে না। অনেকেই হয়তো বা জোর গলায় এখনো বলতেছে আয়ন আয়ন আয়ন, তবে আপনারা আনসার করতে পারেন, হয়তোবা আমার ধারণা সেক্ষেত্রে আপনারা নাম্বার পাবেন না। তাহলে দেখুন এই যেখানে ঐকার আছে, এই দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার থাকলে বৃদ্ধির নিয়মে ঐকার হয়ে যায়। তাহলে সেই সূত্রে এখানে দ্বীপের দীর্ঘ ইকারটা ঐকার হয়ে গেছে, হয়েছে দই, দই। এর সাথে আছে প, এই প এর সাথে একটা ও আছে, এই পাশে একটা ও আছে, দুইটা মিলে আ হবে। কার রূপে বসবে? এই যে প এর সাথে, তাহলে কাটা আমরা এখানে লেখাই দিলাম, হয়ে গেল দই পা, এর সাথে অন্তস্থ দন্ত ন, এই যে হয়ে গেল দ্বৈপায়ন। তাহলে দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদটা হলো দীপযুগ অয়ন, দীপযুগ অয়ন, এটাই এপ্রোপ্রিয়েট নিয়ম। তবে আপনারা গুগলে মুগলে বিভিন্ন জায়গায় সার্চ দিলে অয়নের জায়গা আয়নও পাবেন, অথবা অনেক বইয়েও লেখা আছে আয়ন, তো আপনারা আনসার করলে করতে পারেন। তবে আমার মনে হয় আপনারা নাম্বার পাবেন না দীপযুগ আয়ন আনসার করলে। অবশ্যই আপনাকে আনসার করতে হবে দীপযুগ অয়ন যদি অপশনে থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি আয়ন আনসার করবেন। ধন্যবাদ। আমি তো সেটা আপনাকে বলেই দিছি, আপনি যেটা বললেন আমাকে সেটা আমি আপনাকে বলেই দিয়েছি। আপনি গুগলে সার্চ দেন, আয়নও পাবেন অয়নও পাবেন, বই পড়েন আয়নও পাবেন অয়নও পাবেন, স্যারেরা ক্লাস করেন কোন স্যার আয়ন কইতাছে কোন স্যার অয়ন কইতাছে, তাহলে আপনি আনসারটা করবেন কোনটা? এখন আমার উপর বিশ্বাস থাকলে আমার আনসার করবেন, আর যদি আমার উপর বিশ্বাস না থাকে তাহলে অপরের আনসার করবেন। আমি আপনাকে সব সোর্স দিয়ে দিয়েছি এবং এটাও বলে দিয়েছি বাংলা একাডেমি থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা উচ্চারণ অভিধানের মধ্যে এটা দেখানো হয়েছে দীপযুগ অয়ন ইকুয়াল টু দ্বৈপায়ন।
এখন আপনি আয়ন আনসার করলে করতে পারেন। আচ্ছা, এটা ছিল আমাদের স্বরসন্ধির 1 নাম্বার নিয়ম। এখন আমরা স্বরসন্ধির 2 নাম্বার নিয়মটা দেখানোর চেষ্টা করব। দেখুন, এই যে জাস্ট খালি আমরা এইটুকু অংশ মুছে দিলাম আর এটা রেখে দিব। এই একটা নিয়ম যদি আপনি পারেন তাহলে স্বরসন্ধির 7টা নিয়ম শেষ। 1 থেকে 7 নাম্বার নিয়ম পর্যন্ত স্বরসন্ধি পড়া শেষ। 2 নাম্বার নিয়ম দেখুন, আমরা বললাম রস্বই প্লাস রস্বই, রস্বই প্লাস দীর্ঘই, দীর্ঘই প্লাস রস্বই, দীর্ঘই প্লাস দীর্ঘই ইকুয়াল টু তৈরি করবে দীর্ঘই। আর এই দীর্ঘইটা কার রূপে? প্লাসের পূর্বের ধ্বনির সাথে যুক্ত হবে। তাহলে এখানেও আমরা দেখতে পাইলাম যে 4টা প্রক্রিয়ায় দীর্ঘই তৈরি করবে। এটাকে আমরা সহজ করে এভাবে লিখতে পারতাম যে রস্বই অবলিক দীর্ঘই যোগ রস্বই অবলিক দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই হয়। এটুকু আমরা লিখতে পারতাম, তবে এটুকু লিখলে আমাদের জন্য নিয়মটা একটু কঠিন হয়ে যেত। দেখুন, তাহলে আমরা এই নিয়মের এক্সাম্পলটা যদি একটু দিতে চাই আপনাদেরকে, প্রথমে আমরা 1 নাম্বার এক্সাম্পলটা দিব। আমরা বলবো রবি যোগ ইন্দ্র। তাহলে দেখুন বয়ের সাথে আছে কি? রস্বই। এই পাশে আছে কি? রস্বই। এই যে প্লাসের আগে রস্বই, প্লাসের পরে রস্বই, দুইটা মিলে যেটা তৈরি করবে এটা দীর্ঘই। এই দীর্ঘইটা কার রূপে বসবে? এই যে বয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম অন্তস্থ রব ও রব, এর সাথে দীর্ঘইকার রবি, এর সাথে 9 দৈর্ঘ্য ফলা, এই যে হয়ে গেল রবীন্দ্র। তাহলে রবীন্দ্র সন্ধি বিচ্ছেদটা কি? রবি যোগ ইন্দ্র। স্যার আমরা এই পাশ থেকে এই পাশে আসবো, চলুন যাই। এখানে দীর্ঘইকার আছে, দীর্ঘইকার থাকলে আপনি দীর্ঘইকারের আগে যে শব্দটা যেটুকু অংশ আছে এইটুকু নেন, অন্তস্থ রব ও রব। এই যে এখানে আপনি সূত্রের রস্বই অথবা দীর্ঘই দুইটার একটা নিতে পারেন। এখন আপনি বলুন রবি বানানটা দীর্ঘইকার দিয়া নাকি রস্বইকার দিয়া? অবশ্যই রস্বইকার দিয়া, তাহলে আমরা দীর্ঘইটা দিব না। এই যে রস্বই নিলাম, এরপরে আপনাকে সূত্রের 100% নয় রস্বই তা নয় দীর্ঘই নিতে হবে। তাহলে আমরা প্রথমে রস্বইটা নেই, রস্বইটা নিলাম, এরপরে বাকি রইল কি? 9 দৈর্ঘ্য ফলা, এই যে দিয়ে দিলাম 9 দৈর্ঘ্য ফলা। এই ইন্দ্র, ইন্দ্ররই অর্থ আছে, ইন্দ্র বানানটা রস্বই দেয়, দীর্ঘই দেওয়া হবে না। এই হলো সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। এখন দীর্ঘই দেয়া কোনগুলো নিতে হবে স্যার? দীর্ঘই দেয়া কোনগুলো নিতে হবে এটা আমি দেখাবো, আসতেছি। 2 নাম্বারটা দেখুন, আমরা বললাম পরি, যে পরি বানানটা রস্বইকার দিয়া, এর সাথে আমরা দিলাম ইক্ষা, ইক্ষা বানানটা দীর্ঘইকার দিয়া, দীর্ঘই দিয়া। তাহলে অন্তস্থর সাথে আছে কি? রস্বই, এ পাশে আছে কি? দীর্ঘই। দুইটা মিলে তৈরি করবে কি? দীর্ঘই। এই দীর্ঘইটা কার রূপে বসবে? এই যে এখানে। তাহলে আমরা বসাইলাম প অন্তস্থর পর, এর সাথে দীর্ঘইকার পরি, এর সাথে খা, এই যে হয়ে গেল পরীক্ষা। এখন আপনি চাচ্ছেন স্যার আমরা এই পাশ থেকে এই পাশে যাব, চলেন যাই। এখানে আছে কি? দীর্ঘই, এর আগেরটা আছে কি? পর। তাহলে আপনি পর নেন, নিলাম পর। এর সাথে সূত্রের নিয়মের অবশ্যই রস্বই অথবা দীর্ঘ একটা লাগা দিতে হবে। তাহলে দেখুন পরিবানানে রস্বইকার, আমরা রস্বই দিয়ে দিলাম। এরপরে আপনি সূত্রের রস্বই অথবা দীর্ঘই দুইটার একটা নেবেন। রস্বই নেন ইক্ষা, ইক্ষা বানানটা রস্বইকার দেয়া, রস্বই দেন না, দীর্ঘই দিতে হবে। ইক্ষা বানানটা দীর্ঘ। এখন ইক্ষা বানানটা যে দীর্ঘই স্যার, এটা আমরা জানবো কিভাবে? এটা আপনাকে জানতে হবে প্র্যাকটিস করেই। এছাড়াও একটা নোট আমরা লিখে দিব, ওই নোটের মাধ্যমে আপনি জানতে পারবেন। আগে পড়াই, পরে দেখেন নোটটা লিখে দিচ্ছি। আচ্ছা এখনই লিখে দেই, ধরেন লিখেন নোট। দেখা যায়, এটা দেখা যায়, লিখছিলাম যে ও দেখা যায় ইক্ষা ইপ এবং ইস এ পর্যন্ত দেখা যায়। আচ্ছা এরপরে আমরা লিখবো দীর্ঘ ই দিশ। তার মানে পরপদের মধ্যে যদি এই 3টা শব্দ থাকে ইক্ষা, ইপ এবং ইস, তাহলে আমরা অবশ্যই দীর্ঘই দিব। আর বাকি সকল ক্ষেত্রে আমরা চোখ বুঝে রস্বই দিয়ে দিব। দেখুন এই যেখানে ইন্দ্র আইছিল, আমরা রস্বই দিয়ে দিছি। এখানে ইক্ষা আইছে, আমরা দীর্ঘই দিছি। আরো আইব দেখাইতেছি। 3 নাম্বারটা যদি আমরা দেখাই,
তাহলে আমরা বলবো শচী, এই যে শচী যুগ ইন্দ্র, শচী যুগ ইন্দ্র। তাহলে দেখুন এই যে ইন্দ্র বানানে ইক্ষাও নাই, ইপো নাই, ঈশো নাই, এজন্য এটা রস্বই হয়েছে। তাহলে এই পাশে আছে কি দীর্ঘ ই, এই পাশে আছে রস্বই, দুইটা মিলে হবে দীর্ঘ ই। কার রূপে বসবে কোথায়? এই যে চয়ের সাথে। তাহলে এখানে আছে কি সৎ, এর সাথে দীর্ঘ ইকার শচী, এর সাথে নয় দৈর্ঘ্য ফলা, এই যে হয়ে গেল শচীন্দ্র। এরপরে দেখুন 4 নাম্বার এক্সাম্পলটা যদি আমি আপনাকে দিতে চাই, তাহলে আমরা বলবো শ্রী, শ্রী যুগ ইস, ইস। তাহলে এই যে দেখেন আবার ইস আইছে, এই যে ইস আসলেই আপনাকে দীর্ঘ ই দিতে হবে, এই যে আমরা দীর্ঘ ই দিয়ে দিলাম। তাহলে এই পাশে আছে কি দীর্ঘ ই, এই পাশে আছে কি দীর্ঘ ই, দুইটা মিলে হবে দীর্ঘ ই। কার রূপে বইব কোথায়? এই যে এটার সাথে। তাহলে আমরা বসায় দিলাম তালব্যস্য, এর সাথে রফালা শ্র, এর সাথে দীর্ঘ ইকার শ্রী, এর সাথে যে তালব্যস্য শ্রীষ। তাহলে শ্রীষের সন্ধি বিচ্ছেদটা হলো শ্রীযু ইস, শ্রীষ। বলুন তো 2 নাম্বার নিয়মটা কি আপনারা বুঝছেন? আমি 2-1টা শব্দ দিলে সন্ধি বিচ্ছেদ করতে পারবেন? আচ্ছা দেখি তো। রস্বই দীর্ঘের ব্যাপারটা খুব সুন্দর। আমরা বলছিলাম পরপদের শুরুতে ইক্ষা, ইপ এবং ইস, এই 3টা শব্দের একটা শব্দ আসলে দীর্ঘই হবে। এই যে ইস আইছে দীর্ঘই হয়েছে, এই যে ইক্ষা আইছে দীর্ঘই হয়েছে, আর এখানে দেখেন ইন্দ্র আইছে, তার মানে ওই 3টার একটা নাই রস্বই, এখানেও ইন্দ্র আইছে, ওই 3টার একটা নাই রস্বই। বুঝতে পেরেছেন? এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই, যে শচীন্দ্র বানানে দীর্ঘ ইকার, সচি বানানটা যে দীর্ঘ ইকার দিয়াই, সচি বানানটা রস্ব ইকার দিয়া না। এই সচি বানান রস্ব ইকার দিলে ভুল হবে, এটার শুদ্ধ বানান দীর্ঘ ইকার দিয়া সচি। এখন এখানে কোনটা রস্ব ইকার হবে, কোনটা দীর্ঘ ইকার হবে, এর জন্য আপনাকে কষ্ট করে শুদ্ধ বানান পড়তে হবে, আর এটা মূলত প্র্যাকটিসই করতে হবে। এটার এরকম কোনো নিয়ম নাই যে আমি বলে দিলাম যে আপনি এই বানানটাতে রস্বই দিবেন, এই বানানটাতে দীর্ঘই দিবেন, এরকম কোনো সুযোগ আমাদের হাতে নাই। যদি থাকতো তাহলে আমি হয়তোবা অন্তত পক্ষে কিছুটা হলেও জানতাম, যেহেতু বাংলা নিয়ে গবেষণা করি। ব্যাপারটা বুঝছেন? তাহলে এটা আপনাকে কষ্ট করে প্র্যাকটিসই করতে হবে। আচ্ছা দেখুন, আমরা যদি আরো এনাদার এক্সাম্পলের সন্ধি বিচ্ছেদ করতে চাই, সেক্ষেত্রে পারি কিনা একটু দেখি তো। লক্ষ্মীশ্বরের সন্ধি বিচ্ছেদ করব আমরা, দেখি তো আমরা পারি কিনা। কেউ করেন তো লক্ষ্মীশ্বর। লক্ষ্মীশ্বর আরেকটা শব্দ হলো দিল্লীশ্বর, দিল্লীশ্বর, দিল্লীশ্বর। দেখুন তো আমরা এই সন্ধি বিচ্ছেদ দুইটা পারি কিনা। অথবা এই যে এরকম আমরা দিতে পারি অতীন্দ্রিয়, অতীন্দ্রিয়, অতীন্দ্রিয়। লক্ষ্য হবে না তো ভাই, অতীন্দ্রিয় বানানটা আমাদের ভুল হয়েছে, এটা হবে দীর্ঘ ইকার অতি, এরপরে অতীন্দ্রিয়। আচ্ছা এরকম দেখুন, এটা লক্ষ্য হবে না, এটা হবে লক্ষ্মী, লক্ষ্মী যুগ ঈশ্বর, লক্ষ্মী যুগ ঈশ্বর, লক্ষ্মীশ্বর। দিল্লীশ্বর, দিল্লী যুগ ঈশ্বর, ঈশ্বর। এটা হবে অতি, অতি যুগ ইন্দ্রিয়, ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। আচ্ছা ইন্দ্রিয় বানানটা এখানে দীর্ঘ ইকার দেয়াই হবে, এই যে ইন্দ্রিয় বানানটা এখানে দীর্ঘ ইকার দেয়া হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। এখানে অতীন্দ্রিয় বানানটা, ইন্দ্রিয় বানানটা এখানে দীর্ঘ ইকার দেয়া হবে। আবার মূল শব্দ একটু লিখে দেই, এটা হয়তো বা হজবরল হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন না। ও
অতীন্দ্রিয়, অতীন্দ্রিয়। এই যে এখানে বানানটা হলো, মূল শব্দের বানানটা এরকম, অতীন্দ্রিয়। কিন্তু এর সন্ধি বিচ্ছেদ হবে অরস্বইকার তো, অ তো রস্বইকার অতি, এরপরে হবে রস্বই দিয়া ইন্দ্রিয়, এটা দীর্ঘ ইকার। এই যে এরকম হবে, দেখেন এটা একটা মারাত্মক বক্তব্য। এই যে তয়ের সাথে রস্বই আছে, এই পাশে রস্বই আছে, দুইটা মিলে তৈরি করবে দীর্ঘই। এই দীর্ঘইটা আবার কার রূপে বসবে? তয়ের সাথে। তাহলে আমরা বসাইলাম ও তো, অত, এর সাথে দীর্ঘইকার অতি। যখন আমরা সন্ধির দীর্ঘইকারটা তয়ের সাথে বসায় দিলাম, তখন এই দীর্ঘইকারটা আবার রস্বইকার হয়ে যাবে। তাহলে এটা হবে ইন্দ্রিয়। এই যে এরকম ইন্দ্রিয়, তাহলে অতীন্দ্রিয় শব্দটা এরকম। তাহলে আমরা যখন ইন্দ্রিয়র বিশ্লেষণটা করছি, এই যে বিচ্ছেদটা করছি, সেক্ষেত্রে কিন্তু ইন্দ্রিয় বানানটা দীর্ঘইকার হয়েছে। আবার যখন শব্দটা তৈরি করছি, তখন কিন্তু রস্বইকার হয়েছে। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা আপনারা বইয়েও পাবেন, আপনারা বই দেখেন, বইয়ের মধ্যে দেওয়া আছে। ইন্দ্রিয় বানানটা রস্বইকার দা হবে না, ইন্দ্রিয় বানানটা দীর্ঘইকার দাই হবে। এটা আমরা অনেক বই গবেষণা করে দেখেছি। আপনি চাইলে এখনো দেখতে পারেন, হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইয়ের মধ্যে দেয়া আছে, দেখে নেবেন। এবং কি নবম দশম শ্রেণীর আগের বোর্ড বইটার মধ্যেও থাকতে পারে, আমি নিশ্চিত দিচ্ছি না, থাকতে পারে। তবে হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইয়ে এটা দেয়া আছে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ব্যঞ্জন সন্ধির 2 নাম্বার নিয়ম। এখন আমরা দেখব যে, হ্যাঁ সরি, স্বরসন্ধি। স্বরসন্ধির 2 নাম্বার নিয়ম। এখন আমরা দেখব ব্যঞ্জন সন্ধির 3 নাম্বার নিয়ম। কেন আর পড়বেন না? পড়া বেশি হয়েছে? যাই হোক, দেখি আপনার অনলাইন ডিরেক্টরে কল দেই, আছে কিনা আশেপাশে। আপনারা তাহলে এক কাজ করেন, আমরা সন্ধির প্রাথমিক আলোচনা শেষে যে স্বরসন্ধির 2টা রুলস পড়াইলাম, এই পর্যন্ত একটু পড়ে কমপ্লিট করার চেষ্টা করুন। আমরা 3 নাম্বারে এই দ্বিতীয় ক্লাসে এসে 3 নাম্বার রুলস থেকে বাকি রুলসগুলো পড়ানোর চেষ্টা করব। এরপরে কিছু ব্যতিক্রম রুলস আছে, আমরা সেই ব্যতিক্রম রুলসগুলোও দেখাবো নেক্সট ক্লাসে। তাহলে যেইটুকু দেখাইলাম, যেইটুকু আলোচনা করলাম, এইটুকু আলোচনা আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করেন, দেখেন এবং এবং এটা অ্যানালাইসিস করেন। এটা অ্যানালাইসিস করতে গেলে হয়তো বা অনেক কোশ্চেনই আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে, যে এটা বুঝতাছি না, ওইটা বুঝতাছি না। এরকম থাকলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব।